দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই ট্যাফন ফেব্রিক কেয়ার। বরাবরের মতো আপনাদের সাথে তো আছি আমি শাহরিন জেবিন। আর দর্শক আমার আজকের অতিথি আমাদের ভীষণ পছন্দের একজন মানুষ, পছন্দের গায়ক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। স্বাগত আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24-কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। হাবিব ভাই, হ্যাপি বার্থডে। গুনে গুনে আজকে থেকে ঠিক 18 দিন পর আপনার জন্মদিন। আচ্ছা আচ্ছা, that's a nice surprise, thank you very much. আমি মনে হয় এবছর প্রথম আপনাকে হ্যাপি বার্থডে বললাম। আশা করি সেই পর্যন্ত আমরা যেতে পারবো। আপনার কাছে যদি জানতে চাই জন্মদিন মানে কি? জন্মদিন মানে আসলে আমার কাছে মনে হয় যে লাইফের বিভিন্ন ফেজে এটার মিনিং চেঞ্জ হতে থাকে। এই ফেজে এসে আপনার কাছে কি মানে? জন্মদিন মানে হচ্ছে আই থিংক নিজেকে রিমাইন্ড করা যে আসলে পৃথিবীতে আসার তো নিশ্চয়ই কোনো পারপাস ছিল, সেই পারপাসের দিকে আমি কতটুকু অগ্রসর হতে পারছি বা মৃত্যুর আগ পর্যন্ত ওই কতটুকু আমি আমার পারপাসের ফুলফিলমেন্টটা করতে পারবো। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমার মনে হয় যে জন্মদিন আমরা যে সেলিব্রেট করি সবাই, যেটা আসলেই যেটা করি, আমার কাছে মনে হয় যে জন্মদিনটা যখন আসবে সবার আগে মা বাবার কথাটা চিন্তা করা উচিত। বিকজ একদম তাই, তাদের জন্যই কিন্তু আমরা। এবং গিফট যদি দেওয়া হয় তাহলে যার জন্মদিন তাকে না দিয়ে যারা জন্ম দিয়েছেন তাদেরকে দেওয়া উচিত। তাহলে তো বিশেষ দিনটা নিশ্চয়ই বাবা মার সাথেই থাকা হয়, তাদের স্মরণে তাদের সাথেই উদযাপন করা হয়। আমি ওরকম কিছুই করি না, সো এটা নরমালি যা হয় তাই হয়। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন ঘটেছে যেটা দেখে আপনার মনে হয়েছে যে এটা একটা জাদু হলো মনে হয়? এমন কি কিছু হয়েছে? এরকম তো হয় মাঝে মাঝে, টাইম টু টাইম। লাইফ তো ফুল অফ সারপ্রাইজেস। শেষ কবে এরকম মনে হয়েছে আর কি কারণে, বা সেই ঘটনাটা যদি একটু শেয়ার করেন? শেষ জাদুটা তো মনে হয় যে আমাদের যে কোক স্টুডিওর, সেই জাদুতে আমি আসবো, কিন্তু আমি আপনার জীবনের জাদুর গল্পটা একটু শুনে নেই। সেরকম তো মানে এই মুহূর্তে আসলে মনে করতে পারছি না আমি একদম ইনস্ট্যান্টলি। বাট ওই যে বললাম, অনেক সময় অনেক ছোটোখাটো ঘটনাও লাইফে ঘটে যেটা পরে একটা সময় আপনি যে রিয়েলাইজ করবেন যে হ্যাঁ ওইটা ওই সময় একটা জাদুই ছিল। বাট এটা পিন পয়েন্ট করে বলাটা খুব টাফ। আচ্ছা, ঘটনা না হয় জাদু ছিল, আপনি কি জাদু জানেন কোনো? আপনি কোনো না কোনো জাদু জানেন। আপনার কণ্ঠটাই আসলে জাদু। মানে এই জাদুতে, এই মায়াতে, মানে আমরা এমন বুঁদ হয়ে থাকি গান প্রেমীরা, মানে আমি কি বলবো, আপনার গান শুনে আমরা হারিয়ে যাই। আমার মনে হচ্ছে যে আপনি আসলে এগুলি এমনিই বলতেছেন। না না, এটা সত্যি। বিকজ আমি তো এরকম কোনো কিছু আসলে ফিল করি না। বিকজ এত এই যেটা আপনি বলতেছেন এটা তো অনেক বেশি। আমি যদি কিভাবে এই জিনিস আমি অ্যাকসেপ্ট করব আপনি বলেন। যদি জানতে চাই যে নিজের কোন গানটা শেষ মনে হয়েছে যে বাহ, এই গানটা তো আসলেই জাদু হলো? মানে একজন সঙ্গীত স্রষ্টা হিসাবে কিন্তু এই কথাটা বলা খুবই টাফ। বিকজ আমি এটা সবসময় ফিল করি যে কোনো একটা গানের জন্ম কিন্তু একটা কোনো না কোনো অনুভূতি থেকেই হয়, সেটা হতে পারে কম বেশি। বাট এই কারণে আমি যে কোনো একটা পার্টিকুলার গানকে নিয়ে আসলে বলাটা মানে আমার কাছে কেমন জানি লাগে। মনে হয় যে না, একটা মানুষের প্রত্যেকটা সন্তান যেমন সমান। একটা গানের নাম বলেন না, আপনার তো সব গানই আমাদের কাছে জাদু লাগে। এখন আপনার কাছে 2-4টা গান তালিকার প্রথমে আছে, এরকম 3-4টা গান হতেই পারে। আমার পার্সোনাল না বলি, আমি যেমন আমি যখন কনসার্ট করি তখন যখন আমি সবসময় সহেনা যাতনা লাইনটা দিয়ে স্টার্ট করি, আমি তো জাস্ট হারাই যাচ্ছি। মানুষের যে রিঅ্যাকশনটা আমি পাই, আমার কাছে মনে হয় যে তাহলে ওইটা হয়তো কোনো একটা গান যেটা মানুষকে খুব স্পর্শ করেছে। এরপরে ধরেন ভালোবাসবো বাসবো রে বন্ধু, এই তো মানে আপনি গানের কথা বলছেন জাস্ট, আর আমার কানে সুর বাজছে, আমার মানে হৃদয়ে নাড়া দিচ্ছে। এই যে আমি এত জাদু জাদু করছি, আপনি আসলে আমাদের কাছে একটা জাদু, কারণ আপনার কণ্ঠই অন্যরকম, আপনার গানগুলোই অন্যরকম হয়। তার মধ্যে আবার নতুন একটা জাদু নিয়ে এসেছেন, আপনার একটা নতুন গান এসেছে কোক স্টুডিওর সিজন 3-তে।
আমি যদি ভুল না করি আপনার এটা প্রথম কোক স্টুডিওর সাথে যুক্ত হওয়া, এবং সেই গানটার নাম মহাজাদু। এই এখন জাদু থেকে মহাজাদু, একদম এই মহাজাদুর গল্পটা শুনতে চাই আপনার কাছে। বেসিক্যালি এই গানটা যখন, এটা তো একটা প্রচলিত ফোক সং, এবং প্রথম আমি এই গানটা শুনি হচ্ছে আমার সাথে যখন আমার যে ফার্স্ট অ্যালবাম কৃষ্ণ, ওই অ্যালবামের যে সিঙ্গার ছিল কায়া, আমার খুবই ক্লোজ বন্ধু মানুষ, ওনার মুখ থেকে আমি প্রথম এই গানটা শুনি, যেভাবে আমার কৃষ্ণ মায়া এই গানগুলো করা হয়েছিল। এবং আমরা একটা সার্টেন প্রজেক্টের কথাও চিন্তা করেছিলাম যে এই গানটা করব আমরা, কিন্তু ফর সাম রিজন ওটা আর হয় নাই। তখন নিশ্চয়ই ভাবেননি যে এত বড় প্ল্যাটফর্মে এটা করা হবে। তখন ওইভাবেই ছিল, ওটা যে মাথায় ছিল। তো যখন কোক স্টুডিও থেকে আমাকে অ্যাপ্রোচ করা হলো, যখন তারা তাদের প্ল্যানটা শেয়ার করলেন যে এখানে কোক স্টুডিওতে তো সবসময় একটা ফিউশন করা হয়, সো ওনারা যখন বললেন যে আমরা একটা ফিউশন করতে চাই বাংলা ফোক গানের সাথে, কিন্তু এখানে একজন বিদেশি আর্টিস্টকে ফিচার করা হবে, কোলাবোরেশন করা হবে, এবং আমরা চাচ্ছি যে মিডল ইস্টার্ন মানে ওই রিজনের কোনো একজন আর্টিস্ট। সো ওইটা যখন আমাকে বললো, তখন তো স্বাভাবিকভাবে আমি চিন্তা করলাম যে কারণ ওই আর্টিস্টের যে পোর্শনটা সেটা তো আমি ক্রিয়েট করব। সো ওইটার ওই রকম মিডল ইস্টার্ন একটা সাউন্ডের সাথে কোন বাংলা ফোক গানটাকে ফিউশন করলে জিনিসটা একটা একটা প্যাকেজ মনে হবে, যে এটাকে মানে মনে হবে না যে জোড়া মারা হয়েছে এখানে, পুরো জিনিসটাকে যেন মনে হয় যেন ইটস এ পার্ট অফ ওয়ান সং। ওইটা একটু চ্যালেঞ্জিং ছিল। সো তখন হঠাৎ করে আমার মাথায় এই গানটার কথা আসে, এবং এটাই আই থিঙ্ক একটা জাদু ইন ইটসেলফ, যে এই যে হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই গানটা, তো এই প্রক্রিয়াটাও তো একটা জাদু, নাহলে আমার মাথায় এটা আসলো হুট করে আসলো কেন, তাই না? আর এই গানের যিনি শিল্পী মানে আরেকজন আছেন তাজিকিস্তানের, মেহের নিগার তার নাম, ওনার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স, ভাষাগত সমস্যা হয়নি বুঝাইতে? না, বিকজ আই থিঙ্ক ওরা কোয়াইট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, সো দ্যাটস ওয়াই এটা কোনো প্রবলেম ছিল না। আর আরেকটা জিনিসও খুব স্মুথ, আমি এবার আমার যেটা এক্সপিরিয়েন্সটা হলো সেটা হচ্ছে আমি তো সবসময় আসলে এখন এই গানের আগ পর্যন্ত আমার সবসময় কিন্তু মানে বাংলা গান নিয়েই কিন্তু কাজ হয়েছে। সো আমরা যেটা মানে আমাদের একটা প্রসেস হচ্ছে যে হয় কথার উপরে সুর হয়, নাহলে সুরের উপর কথা হয়। সো এই গানটা আমি কিন্তু আগে ওর যে পার্টটা আমি সেটা কিন্তু আগে সুর করে ফেলি। আচ্ছা। তো তারপরে সে আমার সুরটার উপরেই সে তার কথাটাকে বসায়, এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন বাংলা গান করি সেটা যেরকম স্মুথ প্রসেসে হয়, এটাও আমার কাছে ঠিক ওই রকমই মনে হলো, যে সে ওই সুরটার মধ্যে খুব সুন্দর করে কথা বসায় দিল। তখন আমার কাছে আবার মনে হলো যে সুর আসলে অনেক ইউনিভার্সাল একটা জিনিস, বিকজ আমি তো আমার নর্মাল প্যাটার্নের মধ্যেই ছিলাম, হয়তো ওই অ্যারাবিক ইনফ্লুয়েন্সটা একটু মাথায় কাজ করছিল, বাট দেখলাম যে আরেক ভাষা হলেও আমার সুরের কিন্তু খুব বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হয়নি। আমি যেভাবে সুরটা করেছি উনি ওইভাবেই ওইটার মধ্যে স্মুথলি কথা মানে বসায় দিতে পারছিল। সো আই ফেল্ট লাইক তখনই আমার কাছে মনে হলো যে এটা আসলেই ইউনিভার্সাল একটা জিনিস, এবং বিভিন্ন দেশের কথাই আসলে বসানো যেতেই পারে। ইটস নট সামথিং ভেরি ডিফিকাল্ট। এই যে মহাজাদু এই গানটা তো মুক্তি পেয়েছে গতকালই। ফেরদৌস ওয়াহিদ যদি গান না করতেন তাহলে কি আজকের হাবিব ওয়াহিদ শিল্পী হতেন, গান করতেন? এইটার অ্যান্সারটা তো আমি কিভাবে দিব বলেন, বাট আমি সেটা জানি না। তবে এতটুকু আমি বলতে পারি যে ফেরদৌস ওয়াহিদ শিল্পী হওয়াতে হাবিব ওয়াহিদের শিল্পী হওয়াটা অনেক ইজি প্রসেস। এইটা তো আসলে মানে শুটিং তো শুটিংই, এটা তো আমরা সবাই কম বেশি জানি যে শুটিংয়ের ইউজুয়াল প্রক্রিয়াটা কি। বাট বড় অ্যারেঞ্জমেন্ট থাকে কোক স্টুডিওর। হ্যাঁ, এইটা অবশ্যই আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমি দেখলাম যে তারা এখানে যে জিনিসটা প্রথমেই আমার চোখে পড়ে যে সেটা হচ্ছে দুইটা বিশাল বিশাল সেট এখানে ছিল, একটা না। কিন্তু এটা আমরা কিন্তু যেটা দেখলাম এখানে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে একটা সেট, বাট অ্যাকচুয়ালি এটা দুইটা বড় বড় সেট ছিল। আচ্ছা। এবং ওই মেহের নিগর ওর জন্য একটা আলাদা সেট ছিল, এবং আমার সেটটা পুরাপুরি আলাদা ছিল। সো তার পার্টগুলো যেখানে শ্যুট হয় মানে
তার যে সোলো পার্টসগুলো আমরা দেখলাম ওটা ছিল কমপ্লিটলি তার নিজস্ব সেটে, ওটা আলাদা একেবারে। ওখানে আলাদা ছিল। অ্যান্ড দেন আমার পার্টটা ওই সময় যখন আমরা একসাথে হই ওইটা সে আমার সেটটাতে আসে। বাট এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা, যে তারা এটাকে এমনভাবে ব্লেন্ড করেছে যে এটা বোঝাই যায় না। বাট এটার পিছনে ম্যাসিভ অ্যারেঞ্জমেন্ট ছিল, বিকজ একটা সেটে আসলে এত কিছু করাটা ডিফিকাল্ট ছিল আমার কাছে মনে হয়। আপনি যদি মহাজাদু শক্তি পান তাহলে কোন 3টা ইচ্ছে পূরণ করবেন? মহাজাদু শক্তি পেলে আসলে আমি কি বলবো, প্রথমে অবশ্যই আমি মানে সঙ্গীত রিলেটেডই কিছু চাইতেন। হ্যাঁ, অবশ্যই যে মানে সঙ্গীতকে কিভাবে মানে একদম মানুষের কাছে একদম ইজিলি আরো সহজভাবে পৌঁছা দেওয়া যেত, বা ধরেন ইজিলি একটা মানুষ যে কোনো ভাষার গান তার নিজের ভাষায় অটো ট্রান্সলেশন হয়ে যাবে এবং সে নিজেও সেটা ফিল করবে একদম ইজিলি। দারুণ একটা কথা বলেছেন। হ্যাঁ, এটা তো বিকজ আদারওয়াইজ তো এটা কখনো ইউনিভার্সাল হয় না। আর একটা যদি মহাজাদু শক্তি আমি পেতাম তাহলে হয়তো আমি চিন্তা করতাম যে এই পৃথিবীর বাইরে কি কোথাও কোনো এলিয়েন্স আছে কিনা, সেখানে কি চলে যেতেন? সেখানে না, সেইখানে তারাও কি সেখানে মানে মিউজিকটা কি সেখানেও আচ্ছা, পৃথিবীর বাইরের জগতেও আসলে মিউজিকটা কিভাবে আছে কিনা, থাকলেও সেটা সেখানে মানে স্টাইলটা কি, বা তাদেরকে কি কোন ধরনের সঙ্গীত টাচ করে। এটা গেল দুটো ইচ্ছে। 3 নাম্বারটা? আর 3 নম্বর ইচ্ছে হচ্ছে ধরেন আমি মানে আমি অবশ্যই পুরা পৃথিবীটাকে এক কথায় একটা মানে একদম শান্তির পরিবেশ সৃষ্টি করে ফেলতাম, যেখানে সবাই একদম সুন্দরভাবে কোনো রকম কোনো এক দেশ থেকে আরেক দেশে যেতে ভিসা লাগবে না। ওয়াও! যেখানে সবাই একদম ইচ্ছা মতো ভ্রমণ করবে। বিকজ আমার কাছে মনে হয় যে যত বেশি পার্সন টু পার্সন ইন্টারাকশন হয়, এটা আমি আমার পার্সোনাল যতটুকু ভ্রমণ করার সুযোগ হয়েছে লাইফে ওখান থেকেই বলছি, যে পার্সোনালি যখন মানুষের একটা দেশের মানুষের যখন আরেকটা দেশের মানুষের সাথে ইন্টারাকশন হয়, সেখান থেকে অনেক মানে নতুন কিছু সৃষ্টি হয়। আমার কাছে লাগে যে নতুন নতুন আইডিয়া মাথায় আসে, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, মানুষের পারসেপশন চেঞ্জ হয়ে যায়। আই থিঙ্ক এই পারসেপশন চেঞ্জ হওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে। খুব দারুণ একটা কথা বলেছেন। বিকজ তখন সেটা তার লাইফে সে অ্যাপ্লাই করলে মানে ওভারঅল খুব বড় একটা বেনিফিট আসে, মহা বেনিফিট। একেবারেই। আর দারুণ 3টা ইচ্ছের কথা বলেছেন, যে চাইবো মানে প্রত্যাশা করব, আশা করব যে আপনি এই মহাজাদু পেয়ে যান, যেটাতে আপনার এই ইচ্ছেগুলো পূরণ হয়ে যাক। গান তো আপনি করেন, দারুণ দারুণ গান করেন, এবং আপনি যেই ধরনের গানগুলো করেন সেই গানগুলোই কোকি স্টুডিওতে আমরা দেখি, মানে বেশি ইউজ হয় বা তৈরি হয় কোকি স্টুডিও থেকে। তো আমার জানতে চাও যে সিজন 1 গেল, সিজন 2 গেল, সিজন 3তে এসে আপনাকে পেলাম, মানে এই দেরিটা কেন? এটা তো আসলে আমি বলতে পারবো না, এটা তো কোক স্টুডিও ভালো বলতে পারবে। বাট আমার কাছে তারা দেরিতে চিন্তা করলো নাকি আপনার সময়ের অভাব হচ্ছিল? না, আমার সাথে ওনাদের যখন ফার্স্ট কন্ট্যাক্টটাই হয় সেটাই হয় হচ্ছে সিজন 3 এর জন্য। হয়তো আমার কাছে লাগে যে মেবি এইবার যে এই যে একজন বিদেশি আর্টিস্টের সাথে যে কোলাবোরেশন, এটাও কিন্তু ফার্স্ট টাইম। এর আগের 2টা সিজনে কিন্তু কোনো বিদেশি আর্টিস্টের সাথে কোনো বাংলাদেশি আর্টিস্টের কোলাবোরেশন আমরা দেখিনি। তো এমন হতে পারে যে হয়তো তারা এইটা চাচ্ছিলেন, আরো নতুন কিছু চাচ্ছে, আরো নতুন কিছু ইনক্লুড হবে কোলাবোরেশনটার সময় হয়তো তারা সামহাও হয়তো আমার কথা ভেবেছেন, আই ডোন্ট নো। বাট আই থিঙ্ক যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এবং আমার নিজের কাছে মনে হয়েছে যে এই কোলাবোরেশনটা আমি নিজেও করে অনেক এনজয় করেছি, বিকজ ইট ইজ সামথিং নিউ ফর মি। আমরাও অনেক এনজয় করছি, আমরাও অনেক উপভোগ করছি গানটাকে। গান তো করছেন, দীর্ঘদিন ধরেই গানের সাথেই আছেন। যদি জানতে চাই যে মানে গানের আবেগটা কি আগের মতো আছে, বা গান কি আবেগটা কি ধরতে পারছে? আমি ওভারঅল সব গানের কথাই বলছি। এটাই আসলে একটু টাফ টু অ্যান্সার, বিকজ গানের আবেগ হয়তো আছে কম বেশি, কিন্তু একটা আবেগে ঢোকার জন্য মানুষের যেই মানে মাইন্ডসেটটা দরকার,
বা যে ধৈর্যটা দরকার বা যেই ভিতরে যে একটা কোয়াইটনেস দরকার, হ্যাঁ ওইটা কতটুকু আছে ওইটা আমি একটু ডাউটফুল। এটার কারো দোষ না, আমি কাউকে এখানে ব্লেম করব না, এটা বাস্তবতা। এটা কি সময়ের সাথে পরিবর্তন হ্যাঁ মানে হলো? এখন আমাদের লাইফস্টাইলটা যেরকম আপনি একটা ফোনের ভিতরেই আপনি পুরো দুনিয়াটা লিটারেলি পেয়ে যাচ্ছেন। তো মানুষের অনেক কিছু মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। সো যখন মানুষের অনেক অপশনস হয়ে যায়, আপনি তো শুধু বলতেছেন একটা জাস্ট সিম্পল গানের কথা, আমি তো মনে করি অনেকে মনে করে যে এই যে ঘুমাচ্ছে যে এটাই একটা ওয়েস্ট অফ টাইম, যে এই যে যতক্ষণ আমি ঘুমাচ্ছি ততক্ষণই আমি মনে হয় এই ফোনটার থেকে মানে দূরে আছি বা কিছু মিস করে ফেললাম কিনা। কারণ আমি দেখি যে আমি তো অনেক আগে থেকেই রাত জাগি, এটা আমার কাজের কারণে, বাট ইদানিং আজকাল তো দেখি অনেক মানুষই অনেক রাত জাগে। আমার নিজের মাই তো অনেক লেট করে ঘুমায়, উনি তো নট অবভিয়াসলি ওনার তো একটা এজ হয়েছে, দেখি যে উনি খুব মোবাইল দেখে। একদম আমার আম্মু তাই করে, আমি কিছু না দেখি। কিছু অলওয়েজ আছে। সো আই ফিল লাইক যে এটা হয়তো এটাই নতুন বাস্তবতা। এই ভালো বাস্তবতাতে খারাপের আসলে জাজমেন্ট তো আমি করার কেউ না, আবেগটা একটু কমে যাচ্ছে ধীরে ধীরে। অপশন বেশি যে অনেক। সো ওকে, আচ্ছা যদি জানতে চাই যে গানের জগতে, সঙ্গীতের ক্যারিয়ারে, সঙ্গীতের জগতে হাবিব ওয়াহিদের সবচেয়ে কাছের বন্ধুকে? গানের জগৎ থেকে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে বালাম, বিকজ দারুণ। আমরা একদম ছোটবেলার থেকেই আমরা কিন্তু একই মানে আমরা কিন্তু নেইবার্স। এবং বালাম ভাইকেও আমি এই সেটে অনেকবার পেয়েছি। আমাদের যে আমার যে ফার্স্ট ব্যান্ড হয় লাইফে, রেনেগেডস নাম ছিল, তো ওইখানে বালাম ভাই কিন্তু লিড সিঙ্গার ছিল, আমি কিবোর্ড প্লে করতাম। সো অনেক আগে থেকেই তার সাথে এবং আমার অনেক পথ চলা। এরকমও কথা আছে কিন্তু যে আপনাদের দুজনের গানের ঘরানা কিছু কিছু জায়গায় মিলে যায়। সেটা এবং মিলতেই পারে, বিকজ আমরা তো একটা সেম জেনারেশনের। আচ্ছা। সো সেম জেনারেশনের দেখা যায় যে আমরা একই টাইপের সঙ্গীত দ্বারা ইনফ্লুয়েন্স ছিলাম, আমরা একই টাইপের আমাদের মানে টেস্টটাও সিমিলার ছিল। উনি যেই টাইপের গান শুনতো আমিও একই টাইপের গান, মানে একটা জেনারেশন এক একটা মানে মিউজিক দ্বারা তো ইনফ্লুয়েসড হয়। আমাদের টাইমে লাইক আমরা যেই টাইপের গান 90s মিড 90s আমরা তো তখন আমাদের পথ চলা শুরু। আপনার কিন্তু আরেকজন বন্ধু আছে, আমার অনেক বন্ধু। দেখতে চান? আমি দেখাতে চাই। হ্যাঁ অবশ্যই, প্লিজ একটু বাবা ছেলের সম্পর্কটা জানতে চাই আগে ছোট্ট করে। আমাদের সম্পর্কটা একদম বন্ধুসুলভ। এই বাবাগিরি জিনিসটা আমি কখনো পছন্দ করি না, কারণ বাবা যদি বন্ধু না হয় এই সন্তান তখন বাধ্য হবে তার বন্ধুর কাছে দুর্যোগের সময় যেতে। এর জন্য আমি বলবো যে প্রত্যেক বাবার উচিত সন্তানকে বন্ধুর মতো দেখা। বাবা তো বাবাই, বাবা যদি সন্তানের কাছে বন্ধু না হয় সে তার দুঃখ বেদনা বলবে কাকে? নন্দগুণ ছট করে রাগ হয়ে যায় যে কোনো বিষয়ে। আচ্ছা। আর এমনি তাকে ভালো গুণ যেটা বলবো যে মানুষ হয়তো তাকে কিভাবে জানি না, ওর মতো সহজ সরল মানুষও হয় না। আপনি যে রেগে যান, ঘটনাটা তো সত্যি। এবার তো আর মানে এটা তো প্রমাণ সহই দেখালাম। হ্যাঁ, তো এটাই কারণ ছিল যে আমি আরেকটু ভয় পাচ্ছিলাম, বাট না, আপনি ভীষণ জলি মাইন্ডের। মানে এইটা আসলে ডিপেন্ড করে, অনেক সময় দেখা যায় কি দেখেন অনেক রাত জেগে কাজ করতেছি, দেখা গেলো ঘুমটা ঠিকভাবে হলো না। হ্যাঁ, ঘুম না ঠিকভাবে না হলে দেখা যায় যে অনেকেরই একটু মেজাজ খিটখিটা থাকতেই পারে। সো কিন্তু আপনার মনটা অনেক নরম, আপনি খুব সহজ সরল মানুষ। সেটা আমি আপনার খুব বলতে পারবো না, কাছের সেটা তো বন্ধুই আমি বলে বলতে গিয়েছেন। না। উনি যেহেতু বলছেন অবশ্যই নিশ্চয়ই সেখানে তো কিছুটা সত্যতা হয়তো আছে, বিকজ আমি তো ফার্স্টে বুঝেই নেই যে আপনি বন্ধু বলতে যে এরকম কিছু বোঝাচ্ছেন। বাট হ্যাঁ, সেটা আমি যেটা বলেছি সেটাও না, দুটোই একদম আমার দুটোই একই, তাই না? আর এটা আপনাকে সারপ্রাইজ করানোর জন্যই আমি রেডি করেছিলাম। এটা তো একটা অন্যরকম বন্ধুত্ব, এটা তো নরমালি আসে না মানুষের মাথায়। একদমই তাই। এটা হচ্ছে অনেকটা আপনার ওই বার্থডের কোয়েশ্চেনটার মতো, যে মানে হ্যাপি বার্থডে শুনলে আমরা নিজেদেরটা ভাবি, ওই রকম আর কি ব্যাপারটা। একদমই। আচ্ছা, যদি আপনার কাছে জানতে চাওয়া হয়, আপনি আসলে মানে রেগে যান কেন? মানে কি হলো, কি দেখলে আপনি রাগে? যে নিয়মের বহির্ভূত কিছু, বা মানে কোন বিষয়টাতে আপনি বেশি রেগে যান? এটা আসলে হ্যাঁ, আপনি যেটা বললেন সেটা ডেফিনেটলি একটা পার্ট। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ধরেন
আমি তো যেহেতু আমি সঙ্গীত করি, তো আমি দেখা যায় যে আমি আমার নিজের মতো থাকতে খুব মানে প্রেফার করি। সো অনেক সময় দেখা যায় যে ধরেন আমি আমার মতোই আছি, বাট কোনো না কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা হয়তো আমি একটা সার্টেন মুডে আছি বা একটা সার্টেন চিন্তার মধ্যে আছি, বা ওই সময় যদি কেউ একটু মানে ডিস্ট্র্যাক্ট করে কিছু দেয় যদি বা করে ফেলে, এটা আসলে সবার জাস্ট ক্ষেত্রেই আপনাকে আমি হয়। একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এগুলো তো আসলে এইভাবে বলা যায় না, pinpoint করে আসলেই তাই। কারণ আমি just বলা যায় না। এমনিই অনেক জানতে সময় চাইলাম। এমনিই হয়ে যায়। বা আর তবে সবচেয়ে খুশি হলে কি করেন? সবচেয়ে ভালো লাগছে এই মুহূর্তটা, আপনি সেই মুহূর্তটা কিভাবে এক্সপ্রেস করেন বা কি করতে পছন্দ করেন? এইটারও আসলে স্পেসিফিক অ্যান্সার দেওয়া খুব টাফ। হয়তো কোনো একটা জায়গায় চা কফি খেতে চলে যাই বা একটু ঘুরে আসি কোথাও থেকে, মানে একটু বাইরে ডাইরেক্ট মানে তখন তো ইটস লাইক কাইন্ড অফ লাইক আ সেলিব্রেশন। তো একটা কিছু সেলিব্রেট করতে গেলে মানুষ তো একটু কনসার্টের গল্প শুনতে চাই একটু। কনসার্টে অনেক উন্মাদনা হয়, কারণ প্রিয় শিল্পীকে দর্শকরা, ভক্তরা কাছ থেকে সরাসরি দেখতে পারে। সো অনেক মানুষ থাকে খোলা আকাশের নিচে হোক বা যেই জায়গাতেই ব্যানোটা থাকুক, অনেক মানুষ থাকে একসাথে। তো ভক্তদের নিশ্চয়ই পাগলামির অনেক গল্প আছে আপনার ঝুলিতে, আর আপনার তো অনেক আমি অনেক কিন্তু এরকম খুব পাই না, বিকজ আমি যখন কনসার্টে যাই আমি ঠিক আমার স্টেজ টাইমের আগে যাই। এরকমও হয়েছে যে আমি 2 ঘন্টা গাড়িতেই বসেছিলাম, বিকজ ফর সাম রিজন অনেক সময় দেখা যায় যে অন টাইম কিন্তু সব সময় শুরু করা পসিবল হয় সেটা না, হয় অনেক না সময় আসলেই। দেখা যায় অনেক ডিলে হয়ে যায়। অনেক সময়ই হয়। সো এরকমও হয়েছে যে আমি গ্রিন রুম অ্যান্ড এভরিথিং ইজ রেডি, কিন্তু আপনি গাড়িতেই আছেন, আমি গাড়িতে আছি, comfort বিকজ zone-এ। আমার যে জিনিসটা হয় যে কনসার্টের ঠিক আগ মুহূর্তে যদি আমি সেই স্টেজটাতে না যাই, আমি যদি আগের থেকেই সেই ওখানের একটা ভাইব আমি নিজের ভিতরে নিয়ে ফেলি, তাহলে আমার কাছে লাগে যে আমি ওই মানে আমার ভিতরের যে ফুল মানে যে এনার্জিটা সেটা আমি দিতে পারবো না, এটা আমার ভয় লাগে আর কি। কিন্তু গান গাইতে গাইতেও তো অনেক সময় ইন্টারাকশন হয়। সেটা তো So, গান সামনে গাওয়ার সেটা তো ভক্তরা অনেক কিছুই করে। না, সেটা কেউ তো- দেখা গিয়েছে প্লে কার্ড নিয়ে থাকতে পারে, কেউ কিছু কাগজে কিছু লিখে ছুড়ে দিতে পারে, বা অনেক কিছুই হয় শিল্পীদের সাথে। আপনার তো অনেক এক্সপেরিয়েন্স কনসার্টে, অনেক গান করেন, তো সেই জায়গা থেকে যদি কোনো একটা ওইরকম- মেমোরি শেয়ার করেন। এরকম তো টুকটাক হয়, বাট একবার একটা দর্শক ফ্যান আর কি, আপনার যখন ব্যাকস্টেজ থেকে চলে যাচ্ছিলাম কনসার্টটা শেষ করে, তো তখন সে হ্যান্ডশেক করে দেখলাম যে সে একদম অঝরে সে কাঁদছিল। সো এইটা আমার কাছে খুব মানে একটা বিরল ঘটনা মনে হয়েছিল, বিকজ আসলে একটা মানুষ তো তখনই কাঁদবে যখন সে একদম ডিপলি ইমোশনাল, আদারওয়াইজ এটা তো সম্ভব না। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছিল যে আসলে এটা মানে তার মানে কেউ কারো ভক্ত হলে যে সে কোন কত ডিপ পর্যায়ে যেতে লেভেলে পারে, মনের দিক একদমই। থেকে আসলে চলে যেতে পারে, এই বিষয়গুলি খুবই মিস্টিরিয়াস অ্যান্ড টাচিং। আসলে একটা শিল্পীর যেমন এটাই শক্তি, শিল্পীর জন্য এটাই একটা অনেক বড় প্রাপ্তি। অবশ্যই। হাবিব ওয়াহিদ সকলের পছন্দের শিল্পী। যদি জানতে চাই আপনি কার গানের ভক্ত, আমি মানে তো আপনার পছন্দের শিল্পী কারা? আমি আসলে লাইফে প্রথম একদম প্রপার যে ইন্সপিরেশনটা পাই মিউজিকের, দ্যাট ওয়াজ থ্রু এআর রহমান। সো আমি যেহেতু এআর রহমানের অনেক আগের থেকেই একজন বড় ভক্ত, সো এআর রহমানের কথাই বলবো, বা আরও অনেক আর্টিস্ট আছে। আপনি প্রচুর দর্শকপ্রিয়, শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন, আপনাকে মিউজিক ভিডিওতেও আমরা পেয়েছি। জি, আপনি দারুণ অভিনয়ও যেমন করেন গানের সাথে মিলিয়ে, ভালোই লাগে আপনাকে, এবং আপনার লুকটাও দারুণ হ্যান্ডসাম, এবং আমি সামনে যেটা দেখছি আপনার গ্ল্যামারাসও। হ্যাঁ, তো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব কি পেয়েছেন কখনো? না, ওভাবে পাইনি। দু একবার লাইক আমার মনে হয় তাহলে কেউ সাহস করে বলতে পারে না আপনাকে। না, দু একটা ডিরেক্টর বলেছিলেন, আচ্ছা। মানে যে ভাই আপনি করলে ভালো লাগবে এরকম, বাট ডিরেক্টলি কখনো কোনো একদম যে আমি আপনাকে নিয়ে প্ল্যান করতেছি এরকম কিছু না, যে আপনি করলে কিন্তু আমরা রেডি, এরকম। যদি প্ল্যান করে আপনি তো করবেন না, এখন পর্যন্ত এরকম কোনো ইচ্ছা নেই।
বিকজ এই যে আপনি যে মিউজিক ভিডিওর কথা বললেন ওইটাই আমি এখন অনেক কমাই দিছি। এটার রিজনটা না হচ্ছে আপনি কমাই দিয়েন না প্লিজ। না এটা রিজনটা আমি না ওইটা বলতেছি না, কমাবো না। আমি দর্শক হিসেবে বললাম আপনি এটা কমিয়ে দিবেন না প্লিজ। অ্যাক্টিং বেস যে ব্যাপারটা ওটার থেকে সরে যে আসলে আমি এখন একটু পারফরম্যান্স রিলেটেড আচ্ছা আচ্ছা ভিডিওতে মানে মানে এক এক সময় এক একটা ইন্টারেস্ট থাকে না মানুষের, ওইটা ছিল একটা সময়। এখন একটু পারফরম্যান্স রিলেটেড ভিডিওগুলি এনজয় করছি। আবার যদি অ্যাক্টিং রিলেটেড মনে হয় ভিতর থেকে আসে তা আবার করব। ওকে, মুভি তো দেখেন আপনি? হ্যাঁ অবশ্যই, বাংলা মুভি তো দেখেন? টুকটাক যা দেখা। পছন্দের অভিনেতা কে আপনার আমাদের দেশে? আমাদের দেশে তো অনেকেই ভালো অভিনয় করে, যা টুকটাক যা দেখি। আফরান নিশো ইজ গুড, ইজ এ গুড অ্যাক্টর। কমার্শিয়াল মুভিজের জন্য আমি বলবো মেইন স্ট্রিম ম্যাস মিডিয়া শাকিব খান ইজ ভেরি গুড, উনি যথেষ্ট ভালো অ্যাক্টিং করেন। আর ফিমেলদের মধ্যে আই থিঙ্ক মেজাবিন ইজ এ গুড অ্যাক্টর, গুড অ্যাক্ট্রেস। আর এই তো মানে অনেক, আর চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ইজ অ্যাকচুয়ালি ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আমার ওনার খুবই খুবই ন্যাচারাল লাগে এবং খুবই ভালো লাগে মোশাররফ করিমের অ্যাক্টিং। তো এরকম আসলে যখনই যা দেখি ভেরি গুড। মহাজাদু তো রিলিজ পেয়েই গেল, যদি জানতে চাই যে কমেন্টস যেগুলো পেয়েছেন তার মধ্যে সবচেয়ে মানে ভালো লেগেছে কোন, মনে ধরেছে কোন কমেন্টস? এখনো আসলে সত্যি কথা বলতে আমি মানে কমেন্টসগুলো এখনই রিভিল করতে চাই না, বিকজ এখনো তো আসছে অনেক। এখনো যেহেতু অনেক আসছে, দেখি আর একটু দেখি। সোফার তো ভালোই পাচ্ছি। মহাজাদুর পরে আর কোন জাদু আনবেন বলেন তো? এটা তো আমি নতুন গানের নতুন কাজের আপডেট জানতে চাচ্ছিলাম। না এইটা তো আসলে একটা চলমান প্রসেস। হ্যাঁ মানে এখন তো যেটা হয় যে দেখেন, মানে আমি নর্মালি আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি অডিও সংস কিন্তু রেগুলার মানে আমি একটা জিনিস হচ্ছে ভিডিও তো সবসময় থাকবেই, এটা তো নতুন একটা ব্যাপার। কিন্তু একটা আর্টিস্টের কিন্তু আপনি যদি অডিও হিসাবে চিন্তা করেন, আগে কিন্তু প্রতি বছর একটা অ্যালবাম বের হতো, একটা অ্যালবামে মিনিমাম 10-12টা গান থাকতো। সো বছরে যদি 10-12টা গান করার মতো একটা আর্টিস্টের ক্যাপাবিলিটি থাকে, তো সে তো নিশ্চয়ই অতগুলা গানের মিউজিক ভিডিও তো করা সম্ভব না, এটা উচিতও না। কিন্তু এখন বছরে 2-1টা মিউজিক ভিডিওর কারণে কি বাকি গানগুলো কি এরকম স্টক করে রাখা উচিত? একদমই না, তাহলে আমাদের বঞ্চিত করা হবে। আমি মনে করি গান যেহেতু অবশ্যই মানে একটা লিসেনিং এর একটা বিষয়, সো আস্তে আস্তে বাংলাদেশের লিসেনিং প্ল্যাটফর্মগুলো গ্রো করছে। শুধু লিসেনিং প্ল্যাটফর্ম, আই এম নট সেইং ইউটিউব, লাইক স্পটিফাই, আরও যেগুলি অডিও প্ল্যাটফর্ম আছে। তো আমি সেই দিকে আসলে একটু কাজ করে যেতে চাই। এটা এখনও অতটা মানে আমি মানে বলবো যে এটা এখনও গ্রোয়িং স্টেজে আছে অনেকটা, বাট আই এম ভেরি হোপফুল যে যত সময় যাবে ওই লিসেনিং কালচারটা আবার ফেরত আসবে, এবং আমি ওই কালচারটা ফেরত আনার পক্ষে একটা আমার যতটুকু মানে ভূমিকা আমি রাখতে পারি, যতটা এফোর্ট দেওয়া যায় আমি সেই চেষ্টাতে আছি। বাবাকে একটা প্রশ্ন করেছিলাম, ছেলেকেও সেই প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে আপনাদের এই যে সানগ্লাসের রহস্যটা। উনি কি বলছে আমি জানি না, বাট এইটা এক রকমের আমি মেইনলি আসলে স্টেজে মানে পড়াটা স্টার্ট হয় আমার, বিকজ অফ এখনকার যে সেট আপ, যে লাইটস অ্যান্ড এভরিথিং অনেক ড্যাজলিং। সো অনেক সময় দেখা যায় যে গানের ফিলে ঢুকতে ওইটাতে একটু প্রবলেম হয় যদি লাইটগুলো বেশি চোখে পড়ে। বাট এখান থেকে আসলে একটা অভ্যাস হয়ে গেছে। এই যে মনে করেন এখন আমি এখানে আসলাম, এটা তো আর কনসার্ট না, ইউনিক একটা ফ্যাশন, এটা জাস্ট একটা মানে হ্যাঁ ইটস কাইন্ড অফ লাইক এ স্টাইল বলতে পারেন। আই এনজয় তো করি, ভালোই লাগে। অনেক ভালো লাগছিল আপনার সাথে গল্প আড্ডা করতে। আমার মনটাও খারাপ হচ্ছে কারণ আয়োজনটা শেষ করতেই হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার আগামীর কাজের জন্য, আগামীর দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আমরা দর্শকরা তো আছি আপাতত বুধ মহাজাদুতে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের চ্যানেল 24 এর সকল দর্শক বৃন্দকে। শেষ করছি আজকের আয়োজন।
দর্শক, এই ছিল তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো তারকা অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।